প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। হলিহাক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আজকে উপস্থিত হয়েছি তোমাদের নবম ও দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের অষ্টম অধ্যায় নিয়ে। অষ্টম অধ্যায়টি মূলত আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনের যে বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব, কিছু সংজ্ঞা নিয়ে আমি আলোচনা করব। তোমরা যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো, তোমরা এই সংজ্ঞাগুলো অনেকে পেয়েছো, এবং যাদের ত্রুটি থাকবে তারা হয়তো আমার এই ভিডিওটির মাধ্যমে সংশোধন করে নেওয়ার চেষ্টা করবে। আর যারা নবম শ্রেণীতে আছো, যেহেতু করোনা কাল, ক্লাসের অনিয়ম, বেশিরভাগ ছাত্রছাত্রী হয়তো বা তোমরা এই ক্লাসটা এখনো পাওনি, তাদের জন্য এই ক্লাসটা বেশ উপকারে আসবে ইনশাআল্লাহ। তো তোমরা প্রথম থেকে খুব মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবে। আশা করি তোমাদের উপকার হবে। আজকে আমি আলোর প্রতিফলনের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আলোর প্রকৃতি, আলোর প্রতিফলন, আলোর প্রতিফলনের সূত্র, নিয়মিত প্রতিফলন, ব্যাপ্ত প্রতিফলন, দর্পণ, সমতল দর্পণ, গোলীয় দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ, মেরু, বক্রতার কেন্দ্র, ফোকাস, প্রধান ফোকাস, ফোকাস বিন্দু, ফোকাস দূরত্ব, প্রতিফলনের, আলোর প্রতিফলনের তিনটা নিয়ম, বিম্ব গঠন বা প্রতিবিম্ব কাকে বলে, বাস্তব বিম্ব কিভাবে গঠিত হয়, ফোকাস দূরত্বটা ধনাত্মক আর ঋণাত্মক কিভাবে হয়, এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আলোর প্রতিফলনের উপর আমি 3টা ভিডিও দিব। আজকে আমি সংজ্ঞাগুলো নিয়ে যেহেতু আলোচনা করছি, এরপরে যে আলোচনাগুলো হবে সেটা কিছুটা থিওরিটিক্যাল আলোচনা হবে, এবং থার্ড ভিডিওটাতে আমি সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা পর্যায়ক্রমে এই ভিডিওটা দেখবে, আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের আলোর প্রতিফলনের উপর তোমার দক্ষতা অর্জন করবে ইনশাআল্লাহ। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা এখন কাজের দিকে অগ্রসর হই। প্রথমে বলা আছে আলোর প্রকৃতি। আলোর প্রকৃতিটা কি? আমরা চোখে যেটা দেখি মূলত সেটাই আলো, কিন্তু আমরা চোখে যে গাছপালা বা পশু পাখি, রাস্তাঘাট যেসব দেখি, আসলে এগুলো কি আলো? না। এই রাস্তাঘাট বা পশু পাখি, গাছপালার উপরে আলো এসে পড়ে, সেই আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে। চোখের মধ্যে যে আমাদের রেটিনা থাকে, সেই রেটিনায় একটা সংকেত তৈরি হয়ে আমাদের মস্তিষ্কে প্রেরণ করে। তখন মস্তিষ্ক বুঝতে পারে যে কোনটা গাছ, কোনটা পশু পাখি বা কোনটা রাস্তাঘাট। যাই হোক, এই যে আমরা যে দৃশ্যমান আলোটা দেখি, আসলে এটা মূলত কি? এটা কিভাবে একটা উজ্জ্বল পদার্থ তৈরি হচ্ছে? তো হয়তো তোমাদের অনেকের ধারণা নেই যে আসলে এটা কি বা এটা কিভাবে তৈরি হয়। কোনো কোনো পরীক্ষা থেকে দেখা গেছে যে এই উজ্জ্বল পদার্থটাকে বলা হচ্ছে যে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। আমি কি বলছি? এটা বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। আবার
কোনো কোনো পরীক্ষা থেকে বলা হচ্ছে যে উজ্জ্বল যে পদার্থটা সেটা ফোটন কণা। এই ফোটন কণাগুলো ঝাঁকে ঝাঁকে সমষ্টিগতভাবে নির্গত হচ্ছে, তখন এই আলোর বা উজ্জ্বল পদার্থটা সৃষ্টি হচ্ছে। মূলত এটাই হচ্ছে আলোর প্রকৃতি। তো এই আলোর প্রকৃতি সম্বন্ধে তোমাদের আগের বইটাতে একটা অধ্যায় ছিল, সেই অধ্যায়ে আলোর প্রকৃতি নিয়ে মোটামুটি কিছু আলোচনা করা ছিল। সেখানে আলোর দীপন তীব্রতা, দীপন ক্ষমতা কাকে বলে, সম্পর্ক কি, বেশ কিছু আইটেম নিয়ে কথাবার্তা বলা ছিল। কিন্তু তোমাদের এখনকার যে বই, সেখানে জাস্ট শুধু আলোর প্রকৃতি ছোট্ট করে একটু দেওয়া। তো যাই হোক, আলোর প্রকৃতিটা কি আমরা বুঝতে পারলাম যে আলোর সাথে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ কোনো কোনো পরীক্ষা থেকে দেখা গেছে। আবার আলো আরেকটা হচ্ছে যে ফোটন কণাগুলো সমষ্টিগতভাবে বা ঝাঁকে ঝাঁকে নির্গত হচ্ছে, হওয়ার ফলে কি হচ্ছে যে আলোটা তৈরি হচ্ছে বা আমরা আলোটা পাচ্ছি, যেটাকে আমরা এভাবে বলতে পারি যে আলোটা আমরা দেখতে পাই, সেটাই। যাই হোক, আলোর প্রকৃতি সম্বন্ধে আমরা যেটুকু জ্ঞান করছি এ পর্যন্তই। এখন আমরা আলোচনা করব আলোর প্রতিফলন নিয়ে। আলোর প্রতিফলনটা কি তোমরা অনেকেই জানো যে আলোর প্রতিফলনটা কি, যে আলো সরল সহজ পথে চলে, যদি একটা মাধ্যমে বাধা পেয়ে পুনরায় আবার সেই মাধ্যমে ফিরে আসে, সেটাকে মূলত আলো প্রতিফলন বলে। আমি চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করছি আলো প্রতিফলনটা কি। এটা একটি সমসত্ব মসৃণ তল। তো আমি এটাতে যদি একটা মসৃণ তলে নিচে যদি পাড়া লাগাই বা সিলভারিং করি, তাহলে কি হবে, এখান থেকে একটা আলো এসে এখানে পড়বে। যেহেতু এখানে সিলভারিং করা আছে বা পাড়া লাগানো আছে, তাহলে আলোটা কি হবে, এদিকে আর প্রতিসরিত হতে পারবে না। তাহলে আলোটা কোন দিকে যাবে, আবার এই মাধ্যমেই ফিরে যাবে। আমরা যদি এখানে একটা নর্মাল রেখা দেই, যেটাকে আমরা বলি অভিলম্ব, তাহলে কি হলো, এটা হলো আপাতিত রশ্মি, এটা হলো প্রতিফলিত রশ্মি। আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, যে একটা আলোক রশ্মি আপাতিত হয়ে একটা মাধ্যমে পড়ার পর রশ্মিটি আবার ওই মাধ্যমে ফিরে গেছে। আলোর এই ঘটনাটাকেই বলা হচ্ছে আলোর প্রতিফলন। তাহলে আমি যদি সংজ্ঞা হিসেবে বলি, কিভাবে বলতে পারি, যে কোনো একটি আলোক রশ্মি প্রথম মাধ্যম থেকে আপতিত হয়ে প্রতিফলিত রশ্মিটি পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। আলোর এই ঘটনাটাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন হওয়ার ফলনের সূত্র আছে। কয়টা সূত্র? দুইটা সূত্র। আলোর প্রতিফলনের দুইটা সূত্র হচ্ছে কি কি, যে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে থাকবে। এটা হলো আলোর প্রতিফলনের 1 নম্বর সূত্র। দ্বিতীয় সূত্রটি হচ্ছে যে এই আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে। এখন অভিলম্ব থেকে আপতিত রশ্মিটি যদি 30 ডিগ্রি কোণে আপতিত হয়,
তাহলে প্রতিফলিত রশ্মিটি অবিলম্ব থেকে 30 ডিগ্রি কোণে প্রতিফলিত হবে। যদি আপতিত রশ্মিটি 45 ডিগ্রি কোণে আপতিত হয়, তাহলে প্রতিফলিত রশ্মিটি অবিলম্ব থেকে 45 ডিগ্রি কোণে প্রতিফলিত হবে। এর জন্য বলা হয় যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পারছো যে আলোর প্রতিফলন সূত্র দুটি কি। আমি আর একবার বলছি যে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব একই সমতলে থাকবে। দ্বিতীয় সূত্রটি হচ্ছে যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে। এটা গেল আলোর প্রতিফলনের সূত্র। এখন আসা যায় যে আলোর যে নিয়মিত প্রতিফলন ঘটে এটা আসলে কিভাবে ঘটবে। তাহলে নিয়মিত প্রতিফলন ঘটতে গেলে আমাদের যে দর্পণটা দরকার সেটা অবশ্যই মসৃণ হতে হবে। সেই তলটা মসৃণ হতে হবে। যদি মসৃণ না হয় তাহলে আলো নিয়মিত প্রতিফলন ঘটবে না। তাহলে আমরা একটু চিত্র মাধ্যমে দেখি যে এটা একটি দর্পণ। আমি নিচে র্যাক দিচ্ছি বা পায়া লাগাচ্ছি, যেটাকে আমরা সিলভারিং বলি। তাহলে তোমরা দেখো যে এখানে যদি কোনো আলোক রশ্মি সমান্তরালে আপতিত হয় এবং প্রতিফলনের পর সমান্তরালে প্রতিফলিত হবে, আলোর এই ধরনের প্রতিফলন যেটা হবে সেটাকে আমরা বলছি আলোর নিয়মিত প্রতিফলন। আর যদি তলটা মসৃণ না হয়, তাহলে কি হবে? দেখা গেছে যে আলোক রশ্মি সমান্তরালে আপতিত হচ্ছে, হওয়ার পর কি হচ্ছে যে প্রতিফলনের পর এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, বা এটা এদিকে যাচ্ছে, মানে উল্টাপাল্টা ভাবে প্রতিফলিত হচ্ছে। কারণ এই ধরনের প্রতিফলনকে আমরা বলবো ব্যাপ্ত প্রতিফলন। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছো যে নিয়মিত প্রতিফলন কি আর ব্যাপ্ত প্রতিফলন কি। এখন আসা যায় দর্পণ। দর্পণটা কি তোমরা নিশ্চয়ই জানো যে আমরা দর্পণ বলতে এই বুঝি আয়না। তো এই আয়না নিয়েও সিনেমা আছে, দর্পণ নিয়েও সিনেমা আছে। যাই হোক, দর্পণ নিয়ে অনেক কাহিনী আছে। তো আমরা সেদিকে না যাই, আমরা সিনেমার দিকে না যাই, আমরা চিন্তা করবো যে দর্পণটা মূলত কি। দর্পণটা হচ্ছে এমন একটা মসৃণ তল যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তখন সেটাকে আমরা দর্পণ বলব। দর্পণটা মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা হচ্ছে গলীয় দর্পণ। সমতল দর্পণটা কি আর গলীয় দর্পণটা কি? আমরা সমতল দর্পণ বলতে বুঝতেছি যে যে পৃষ্ঠটা হতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে, তাহলে সেই পৃষ্ঠটাকে অবশ্যই সমতল হতে হবে। তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে বলতে পারি যে দর্পণের পৃষ্ঠ প্রতিফলন পৃষ্ঠটা যদি সমতল হয় এবং যার মধ্যে দিয়ে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তখন সেটাকে আমরা বলবো সমতল দর্পণ। আমি আর একটু ক্লিয়ার করে বলি, যে সমতল পৃষ্ঠ হতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে তাকে বলবো আমরা সমতল দর্পণ। আর গলীয় দর্পণটা হচ্ছে, তোমরা গলীয় দর্পণ সম্বন্ধে নিশ্চয়ই বলবে যে একটা বৃত্তাকার অংশ, বৃত্তাকার এরকম গলীয় দর্পণ। যে গলীয় দর্পণের গলীয় অংশ থেকে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে সেটাকেই বলবো আমরা গলীয় দর্পণ। এই গলীয় দর্পণের দুটো অংশ আছে,
সেটা কিভাবে হয় দেখো, যদি আমি এই গোলীয় দর্পণটাকে মুছে দিই তাহলে কি পাবো, একটা গোলীয় দর্পণের একটা অংশ পাবো, তাই না? তাহলে এই অংশটা কি হচ্ছে, এক পৃষ্ঠ হচ্ছে উত্তল আর এক পৃষ্ঠ হচ্ছে অবতল। আমি আর একটা যেটা ড্র করছি দেখো, তাহলে আমি এখানে গোলীয় দর্পণের দুটি অংশ পেলাম। তাহলে একটা হবে অবতল দর্পণ আর একটা হবে উত্তল দর্পণ। অবতল দর্পণটা কিভাবে হবে তুমি একটু লক্ষ্য করো, যদি আমি এই গোলীয় দর্পণের অংশটার উত্তল পৃষ্ঠে সিলভারিং করি বা পাড়া লাগাই, তাহলে আমি কি পাবো, অবতল পৃষ্ঠটা পাবো যেখানে আলো কি হবে, প্রতিফলন হবে। যেহেতু অবতল পৃষ্ঠ থেকে আলোর প্রতিফলন হবে, তখন আমি এটাকে বলবো অবতল দর্পণ। অবতল দর্পণ। এখানে তোমরা লক্ষ্য করছো যে গোলীয় দর্পণের আর একটা অংশ আছে। তো আমি যদি এই গোলীয় দর্পণের এই বক্র অংশে বা বাঁকা অংশে যদি আমি সিলভারিং করি, তাহলে কি পাবো, তখন এই উত্তল পৃষ্ঠটা হবে আবার কি, প্রতিফলক পৃষ্ঠ। তখন এদিক দিয়ে যখন আলো আসবে, আলো এসে উত্তল পৃষ্ঠে আলো পড়ে আলোর প্রতিফলন হবে। এই জন্য আমরা এটাকে বলবো উত্তল দর্পণ। এখন লক্ষ্য করো, আমরা কি পেলাম, একটা অবতল দর্পণ পেলাম আর একটা উত্তল দর্পণ পেলাম। আমি একটু উপরের অংশগুলো মুছে দিয়ে দর্পণটাকে, অবতল দর্পণটাকে আমি বিশ্লেষণ করবো বিভিন্ন ভাবে। অবতল দর্পণের মাধ্যমে আমি দেখাতে চেষ্টা করব মেরু কি, বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস, ফোকাস বিন্দু, ফোকাস দূরত্ব এবং প্রতিফলনের তিনটা নিয়ম এবং বিম্ব গঠন আমি অবতল দর্পণের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং কিভাবে বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। আর উত্তল দর্পণের মাধ্যমে আমি দেখাবো কিভাবে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয় এবং সেটাকে কিভাবে অবাস্তব প্রতিবিম্ব গঠন হয় এবং তার ফোকাস যুক্তটাকে কেন মাইনাস বলা হচ্ছে, মাইনাস মান ধরা হয়। আর অবতল দর্পণের ফোকাস যুক্তটাকে কেন প্লাস মান ধরা হয়, আমি সেটা এই দর্পণটার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা একটু লক্ষ্য করো, আমি এই চিত্রটা একটু উপরে আঁকছি, লক্ষ্য করো। এটা একটা অবতল দর্পণ। আমি যদি উত্তল পৃষ্ঠে পাড়া লাগাই দেই বা সিলভারিং করি, তাহলে কি হচ্ছে, এটা একটি অবতল দর্পণ হলো। তোমরা যখন এটাকে ড্রয়িং করবে, সেটা কিভাবে করবে, কাটা কম্পাস দিয়ে করবে। তাই নির্দিষ্ট একটা বিন্দুকে অবশ্যই কেন্দ্র করে এই ড্রয়িংটা করবে। তাই যে নির্দিষ্ট যে বিন্দুটাকে কেন্দ্র করে, তার মানে কি, এটা এইভাবে করলে কি হবে, এটা একটা গোলীয় দর্পণ হলো। যেহেতু আমাদের একটা গোলীয় দর্পণের একটা অংশ, তাই এখানে নির্দিষ্ট একটা বিন্দু আছে। এই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা কি বলবো, বক্রতার কেন্দ্র। কি বলবো, বক্রতার কেন্দ্র। আচ্ছা, এখন এই দর্পণটাকে আমরা যদি, দর্পণের মেরু কোথায় হয়, আমরা জানি একটা দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে মেরু বলে। মেরু কাকে বলে, একটি দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে মেরু বলে। তাহলে আমার এখানে প্রতিফলক পৃষ্ঠটার মধ্যবিন্দু কোথায় হবে, ঠিক এই জায়গাটায়। আমার এটা একটা মেরু,
আমরা মেরুকে পি দ্বারা প্রকাশ করব, তাহলে এন পি, এন প্রাইম হচ্ছে একটা দর্পণ, আর সি হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে সি থেকে আমরা যদি মেরু পর্যন্ত একটা রেখাটা আনি, এই রেখাটাকে আমরা কি বলবো? বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ। এই বক্রতার ব্যাসার্ধটাকেই আমরা আবার প্রধান অক্ষ বলব। যখন আমরা অক্ষ হিসাবে চিন্তা করব, তখন এই বক্রতার ব্যাসার্ধটাকে আমরা কি বলবো? প্রধান অক্ষ বলবো। এখানে প্রধান অক্ষ বলার ক্ষেত্রে আরো কিছু ব্যাপার থাকে, যে এখানে ফোকাস বিন্দু আসবে এবং বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দু এবং মেরু সংযোগ করলে যে রেখাটা হয় সেটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ। তো যাই হোক, আমরা এই বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত রেখাটাকে আমরা প্রধান অক্ষ বলতে পারি। এখন দেখো প্রধান অক্ষ কি সেটা তোমরা অলরেডি বুঝতে পেরেছো। এখন গৌণ অক্ষটা কি? গৌণ অক্ষটা হচ্ছে যে বক্রতার কেন্দ্র থেকে মেরু থেকে দর্পণের অন্য যে কোনো অংশে কোন রেখা টানলে যে রেখা পাওয়া যায়, এই রেখাগুলোকে বলা হচ্ছে গৌণ অক্ষ। তার মানে কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে রেখাটা হবে সেটাকে আমরা অবশ্যই বলবো কি? প্রধান অক্ষ। আর কেন্দ্র থেকে দর্পণের অন্যান্য অংশে যে রেখাগুলো টানা হবে মূলত সেটা হচ্ছে কি? গৌণ অক্ষ। তাহলে আমরা প্রধান অক্ষ জানলাম এবং গৌণ অক্ষ জানলাম। আমি এখন এই গৌণ অক্ষগুলো মুছে দেব, এই জন্য যে আমি এটা নিয়ে আরো কিছু কাজ করব। এখানে আমি এখন দেখাবো প্রধান ফোকাসটা কি, ফোকাস বিন্দুটা কি, ফোকাস দূরত্বটা কিভাবে হয় এবং অবতল দর্পণের ফোকাস দূরত্বটা কিভাবে ধনাত্মক হয়। আচ্ছা ছাত্রছাত্রীরা, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যে এই অবতল দর্পণের সামনে যদি আমি একটা বস্তু রাখি, তাহলে বস্তু রাখি কি হয়? আমরা জানি যে প্রধান অক্ষের সমান্তরালে একটা রেখা বা একটা রশ্মি আপতিত হয়। কি হয়? প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মি আপতিত হয়। আপতিত হওয়ার পর কি হয়? প্রধান অক্ষের কোনো একটা বিন্দু দিয়ে যাবে। কি হবে? প্রধান অক্ষের কোনো একটা বিন্দু দিয়ে প্রতিফলিত হবে। প্রধান অক্ষের যে বিন্দুটা দিয়ে প্রতিফলিত হবে মূলত সেই বিন্দুটাকে আমরা বলবো প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু মূলত এই অংশটাকে আমরা বলবো প্রধান ফোকাস। কোন অংশটাকে? এই অংশটাকে আমরা বলবো প্রধান ফোকাস। আচ্ছা, আর এটাকে বলবো ফোকাস বিন্দু। এই ফোকাস বিন্দু থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব আমরা সেটাকে বলবো ফোকাস দূরত্ব। তাহলে ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে ফোকাস, প্রধান ফোকাস উৎপন্ন হয় এবং প্রধান ফোকাস রশ্মিটি কোনটি এবং প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা কি বলছি? ফোকাস দূরত্ব বলছি। তো আমি এখানে আরেকটা কথা বলি, যে তোমাদের মনের মধ্যে অনেক সময় প্রশ্ন জাগতে পারে যে আমরা যে বলি যে প্রধান অক্ষে যদি কোনো একটা বস্তু থাকে, একটা আলোক রশ্মি আপতিত হয়েছে, আসলে এখানে একটা আলোক রশ্মি আপতিত হয় না, এখানে অসংখ্য আলোক রশ্মি বা এক গুচ্ছ আলোক রশ্মি আপতিত হয় এবং এক গুচ্ছ আলোক রশ্মি প্রতিফলিত হয়। তোমরা এইভাবে মনে রাখবে। কিন্তু আমরা এটা চিত্রে বোঝার জন্য আমরা বলি যে একটা আলোক রশ্মি আপতিত হচ্ছে, প্রধান অক্ষ দিয়ে যাচ্ছে বা প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে। তো আমরা এই জন্য
হিসাবের সুবিধাকে বা বোঝার সুবিধাকে এই কথা বলি, মূলত আসলে তা না, কিন্তু এখানে একগুচ্ছ আলোকরশ্মি আপতিত হয়। তাহলে আমরা অলরেডি দর্পণ, সমতল দর্পণ, গোলীয় দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ, মেরু, বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস, ফোকাস দূরত্ব আমরা জানলাম। এখন আমরা জানব যে প্রতিফলনের তিনটা নিয়ম। তোমাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সবসময় মাথায় রাখবে যে আলোকরশ্মিগুলো যখন কোন দর্পণে আপতিত হয় তখন তিনটা পথ দিয়ে অতিক্রম করে। সেই কোন কোন পথ দিয়ে গেলে কিভাবে তারা প্রতিফলিত হবে, তোমাদের যদি এই জিনিসটা ক্লিয়ার না থাকে তাহলে তোমরা খুব ভুল করবে, এবং তোমাদের এটার সম্বন্ধে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ধারণা থাকতে হবে। আমি তোমাদেরকে আলোর প্রতিফলনের যে তিনটা নিয়ম বা আলোক রশ্মি প্রতিফলনের যে তিনটা নিয়ম আমি তোমাদেরকে এখন বোঝানোর চেষ্টা করছি বা এখানে দেখাচ্ছি যে কিভাবে তিনটা আলোক রশ্মি যাবে এবং প্রতিফলিত হবে। তোমরা এখানে লক্ষ্য করলে দেখবে যে অলরেডি একটা বস্তু থেকে কোন একটা আলোক রশ্মি বক্রতার পৃষ্ঠে আপতিত হয়ে প্রধান অক্ষ দিয়ে প্রতিফলিত হয়েছে। আরেকটা আলোক রশ্মি কোন দিকে যাবে, আমি তিনটে আলোক রশ্মির কথা বলছি। আরেকটা আলোক রশ্মি কি যাবে, প্রধান অক্ষ দিয়ে যাবে। কোন দিকে যাবে, প্রধান অক্ষ দিয়ে আপতিত হবে। এটা কোথায় গেছে, প্রধান অক্ষ দিয়ে দর্পণের বক্রতার পৃষ্ঠে আপতিত হয়েছে। যখন কোন আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যাবে, আমি বলছি প্রধান ফোকাস দিয়ে যাবে, তখন এটা কি হবে, এর প্রতিফলিত রশ্মিটি এই যে প্রধান অক্ষটা যে আছে এই প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। তাহলে আমরা এখানে কয়টা রশ্মি দেখলাম, দুইটা। একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হওয়ার পর প্রধান অক্ষ দিয়ে প্রতিফলিত হয়েছে, আর একটা রশ্মি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়েছে। প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়েছে। আর একটা রশ্মি বাকি থাকলো। আরেকটা রশ্মি কি, সবসময় জিনিসটা মনে রাখবে, সেটা হচ্ছে যে যখন কোন আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে যাবে এবং বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে আসবে। তাহলে দেখো এখানে এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। যদি কোনো আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয় এবং সেটা বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে আসবে, তাহলে স্টুডেন্টস তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আলোক রশ্মি যখন দর্পণে আপতিত হবে তখন কিভাবে প্রতিফলিত হয়, সেটা নিশ্চয়ই চিত্রের মাধ্যমে বুঝতে পারছো। আর সবসময় মনে রাখবে যে এই অবতল দর্পণের ক্ষেত্রে যে বিম্বগুলো গঠিত হবে সেগুলো সবসময় বাস্তব বিম্ব গঠিত হবে, আর উত্তল দর্পণের ক্ষেত্রে যে বিম্বগুলো গঠিত হবে সেটা হবে অবাস্তব বিম্ব। কিভাবে কেন অবাস্তব বিম্ব গঠন হয় আমি সেটা এখন তোমাদেরকে চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। লক্ষ্য করো যে এটা একটা তোমরা জানো যে এটা যে বক্রতার কেন্দ্র হয় এটা মেরু। উত্তল দর্পণের আমরা ভিতরে পাড়া লাগাবো বা সিলভারিং করব। এটা বক্রতার কেন্দ্র সি, আর এখানে তোমরা জানো যে ফোকাস, এখানে প্রথম ফোকাসটা কিভাবে হবে দেখো। আমরা যেহেতু আমাদের
আলোক রশ্মিটি এদিক দিয়ে আপতিত হবে, এই সাইড দিয়ে আপতিত হবে, তাহলে আমরা রেখাটাকে এই প্রধান অক্ষটাকে একটু বড় করে নিই বোঝার সুবিধার জন্য। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি আপতিত যখন হবে, প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি আপতিত হলো, এখন আলোক রশ্মিটা যাবে কোন দিক দিয়ে? এই পাশে তো পাড়া লাগানো আছে, তাই না? নিশ্চয়ই এই পাশে প্রবেশ করতে পারবে না, তাহলে কোথায় যাবে? তাহলে ওই পৃষ্ঠে আবার সে প্রতিফলিত হবে, তাহলে সেটা প্রতিফলিত হয়ে এদিকে যাবে, এটা হবে প্রতিফলিত রশ্মি। এটা হলো আপতিত রশ্মি, এটা হলো প্রতিফলিত রশ্মি। এই উত্তল দর্পণের ক্ষেত্রে এই প্রতিফলিত রশ্মিটি পিছনের দিকে রেখা, ভাঙা রেখা টেনে দাও, তখন মনে হবে যে এই রশ্মিটি ঠিক এই বিন্দু থেকে প্রতিফলিত হচ্ছে। এই বিন্দুটা হবে ফোকাস বিন্দু। তাহলে তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা এখানে কি দেখতে পেলাম? যে এই বিন্দু থেকে এই রশ্মিটি প্রতিফলিত হচ্ছে বলে মনে হবে। এই মনে হবে কথাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। তার মানে কি? এটা বাস্তব নয়, এটা অবাস্তব। এই জন্যই অবতল দর্পণে, উত্তল দর্পণে যে বিন্দুগুলো গঠিত হবে সেগুলো হবে সব অবাস্তব বিন্দু। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, যদি এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, যদি বক্র প্রধান অক্ষের দিকে কোনো আলোক রশ্মি আপতিত হয়, প্রধান ফোকাস বরাবর কোনো আলোক রশ্মি আপতিত হয়, তাহলে কি হবে? এটা প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। আমরা একবার লক্ষ্য করলাম কি, যে প্রধান অক্ষের সমান্তরালে যখন কোনো আলোক রশ্মি আপতিত হয়েছে, এটা আবার এদিকে প্রতিফলিত হয়েছে। এবার প্রধান ফোকাস বরাবর যদি কোনো আলোক রশ্মি আপতিত হয়, তাহলে সেই প্রতিফলিত রশ্মিটি কি হবে? প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। তো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা যেহেতু মনে হয় সেই জন্য এখানে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে, আর এখানে বুঝতেই পারছো যে এখানে রিয়াল ইমেজ তৈরি হবে, বাস্তব প্রতিবিম্ব তৈরি হবে। এখানে মনে যুক্ত হয় না, এখানে সরাসরি আলোর প্রতিফলন হয়। এই ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবে যে এই প্রধান ফোকাস থেকে এই মেরুর যে দূরত্ব, এটাকে আমরা কি বলি? ফোকাস দূরত্ব। এটাকে আমরা ছোট হাতের এস দ্বারা প্রকাশ করি। আর সি থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা স্মল আর দ্বারা প্রকাশ করি। তো এই ফোকাস দূরত্বটা হবে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। আমাদের বইয়ের মধ্যেই আছে এটার প্রমাণ। আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এটা দেখানোর চেষ্টা করব। এখন এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে যেহেতু এটা রিয়াল ইমেজ বা বাস্তব প্রতিবিম্ব গঠন করে, তাই এই প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্বটা, এটাকে আমরা ধনাত্মক ধরবো। এখন এটা হতে পারে 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, কাটানো প্রধান 10 সেন্টিমিটার। এই ফোকাস দূরত্ব আছে প্লাস 10 সেন্টিমিটার। আর এটার ক্ষেত্রে হবে -10 সেন্টিমিটার, যেহেতু এটা তোমার বাস্তব প্রতিবিম্ব কখনো পড়ে না, সেই জন্য আমরা এটাকে নেগেটিভ ধরবো। যেহেতু এটা অবাস্তব প্রতিবিম্ব গঠন করে, তাই আমরা এটাকে বলবো, আমরা এটাকে মাইনাস ধরবো। তোমরা সবসময় এই জিনিসটা মাথায় রাখবে। তোমাদের যখন অঙ্কগুলো আসবে তখন উত্তল এবং অবতল দর্পণের নির্ণয় করতে পারবে। তো যখন মাইনাস মান আসবে তখন তোমরা অবশ্যই মনে করবে যে এটা উত্তল দর্পণ ব্যবহার করা হয়েছে। আর যদি প্লাস মান আসে তাহলে ভাববে যেটা অবতল দর্পণ ব্যবহার করা হয়েছে। অঙ্কের ক্ষেত্রে এই জিনিসটা আসে। তাহলে আমরা
এখানে কি শিখলাম, কিভাবে তিনটি আলোক রশ্মি দর্পণে আপতিত হবে, আপতিত হওয়ার পর প্রতিফলনের কিভাবে প্রতিফলিত হয় আমরা সেটা দেখলাম। আর এখানে আরেকটা কথা বলি, তাহলে এখানে আমরা দেখলাম যে একটা আলোক সমান্তরাল একটা আলোক আপতিত হওয়ার পর আবার এই দিকে প্রতিফলিত হয়েছে, এখানে একটি প্রধান ফোকাস বরাবর আপতিত হয়, প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়েছে। আর একটা রেখা যদি এটাকে প্রধান অক্ষ ধরি, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় বা প্রধান অক্ষ দিয়েই কি হবে প্রতিফলিত হবে। এখন তোমাদের সামনে আজকের ভিডিওতে আমি আর একটা জিনিস নিয়ে আলোচনা করব, কিভাবে বিম্ব গঠিত হয়। জাস্ট আমি আজকে শুধু কিভাবে বিম্ব গঠন করে এটা নিয়ে আলোচনা করব। এবং পরবর্তী ভিডিওটাতে আমি অবতল দর্পণের সামনে বস্তুর 6 অবস্থানের জন্য বিম্বের অবস্থান, আকৃতি এবং প্রকৃতি কিরূপ হয় আমি সেটা নিয়ে আলোচনা করব। তাহলে এখন চলো দেখা যাক কিভাবে বিম্ব গঠিত হয়। দেখো ছাত্রছাত্রীরা, এটা একটা অবতল দর্পণ। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছো যে আমি যদি বাইরে পৃষ্ঠে দেই তাহলে ভেতরে যে অবতল পৃষ্ঠ থেকে আলোক প্রতিফলন হয় সেজন্য তাকে বলা হয় অবতল দর্পণ। এটা আলোক কেন্দ্র, এটা মেরু। আলোক কেন্দ্র থেকে মেরু পর্যন্ত রেখা টানি, এটাকে কি ধরি, এটাকে সি ধরি। তাহলে আমরা জানি যে যেহেতু প্রধান অক্ষে কোন একটা জায়গায় বস্তু অবস্থান করে, একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় এবং প্রধান অক্ষ দিয়ে প্রতিফলিত হয়। এটা আপতিত হলে এটা প্রতিফলিত রশ্মি। আর একটা আলোক রশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে যায় তাহলে প্রধান ফোকাস এবং প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে। তাহলে এখানে লক্ষ্য করো যে এই আলোক রশ্মিটি প্রতিফলিত রশ্মিটা হচ্ছে এটা, আর এই আলোক রশ্মিটি প্রতিফলিত রশ্মিটা হচ্ছে এটা। এবং এর যে মিলিত যে জায়গা, স্থানটা, ঠিক এখানে বিম্ব গঠন হবে। তাহলে এই বস্তুটার বিম্ব গঠন হবে ঠিক এই জায়গায়। এটা ভালো করে লক্ষ্য করো। আমার নেক্সট ভিডিওটাতে এই বিম্ব গঠন নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এবং আশা করি তোমরা আজকের এই বিম্ব গঠন করতে যদি তোমাদের মনে থাকে তো আগামী ভিডিওটাতে তোমাদের অনেক সহজ হবে। ছাত্রছাত্রীরা, আজকে আমাদের অষ্টম অধ্যায়ের আলোক প্রতিফলনের কিছু কতিপয় সংজ্ঞা নিয়ে আলোচনা হলো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার যদি কিছু ভুল ত্রুটি হয় সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, মানুষ মাত্র ভুল ত্রুটি হয়। আল্লাহ হাফেজ।